অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর স্বার্থে এই সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আসাদের ৫৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। শহীদ আসাদ পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে ৬৯-এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ। নির্দেশ অমান্য করে একদল ছাত্র ছুটে বেরিয়ে যায় রাস্তার দিকে। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও রায়ট কার থেকে রঙিন পানি ছেটানো। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে, অথচ এ দাবিকে বিতর্কিত করছে অনেকে। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সব দল ও মানুষের সমর্থন রয়েছে। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা বিএনপি মহাসচিবের। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। দ্রুত সংস্কার শেষে এবছরই নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবিকে আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকারি দপ্তরে তদবিরের অভিযোগ এনেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। মির্জা ফখরুলের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমও। কোটা বিরোধী ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের গণ অভ্যুত্থানে। রক্তক্ষয়ী আন্দোলনে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 5 আগস্টই দফায় দফায় বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকার গঠনের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারে রাখা হয় ছাত্র প্রতিনিধি। এরপর থেকেই নানা বিষয়ে সরকারের সঙ্গে বাকযুদ্ধে জড়ায় রাজনৈতিক দলগুলো। সবশেষ বিএনপি অভিযোগ তুলেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে। দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এমন বক্তব্যের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিরপেক্ষ সরকার গঠনের দাবির বিপরীতে আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি। জানান, গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের মাইনাসের পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে ভারতের সঙ্গে প্রধান দলগুলোর ঐক্য হলেও বাংলাদেশে ঐক্য সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ফেসবুক স্ট্যাটাস দিয়ে আরেক উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভুইয়া বলেন, সরকার থেকে যেমন কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয়, তেমনি রাজনৈতিক দলগুলো সরকারি দপ্তরে তদবির করা ঠিক না। তিনি জানান, উপদেষ্টাদেরকেও রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। এদিকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, দেশ পুনর্গঠনের সময় বিএনপি 1-11 ফর্মুলা নিয়ে হাজির হয়েছে। তার মতে, রাজনীতিতে আওয়ামী লীগের অনুপ্রবেশ চায় বিএনপি, অথচ নতুন রাজনৈতিক দলের উত্থান চায় না। উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসটি শেয়ার করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের আগে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠন করতে চায় জামায়াত। দলটির নেতারা বলছেন, দলগুলোর সঙ্গে এই নিয়ে আলোচনা চলমান, আত্মপ্রকাশ ভোটের আগ মুহূর্তে। অন্যদিকে অতীতের মতো এবারও নিজেদের জোটে জামায়াতকে আমন্ত্রণ জানাবে বিএনপি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব কোণঠাসায় থাকা জামাত। বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে আলাদা জোট করে ভোটের চিন্তায় তারা করছে ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা। চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামাতের আমিরসহ
কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণও ছিল আলোচনায়। এতেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে এখন ইসলামিক জোট গঠনের প্রসঙ্গ। ইসলাম, দেশ, মানবতা এই নীতি ও আদর্শের ভিত্তিতে যারাই ঐক্য করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামী দল নয়, ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য অন্য কোনো দলও যদি ঐক্য করে, ঐক্যর আশা পোষণ করে, আমরা তাদের সাথে ঐক্য করতে চাই। কমপক্ষে যদি একটা অ্যালায়েন্স হয়ে যায় আসন ভিত্তিক, তবেও তো অনেক দূর আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জামাত নেতারা বলছেন, ইসলামিক দলগুলোর মধ্যে থাকা মতবিরোধ নগণ্য বিষয়ে, সেসব নিয়ে কাজ করছেন তারা। ভিন্ন মত প্রকাশ মানে এটা নয় যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেখানে দলীয় স্বার্থের ঊর্ধ্বে আমাদের কাজ করতে হবে। আর নির্বাচনী ঐক্য যদি আপনি বলেন, সেটার আমরা এখন বলছি না যে ঐক্য হবে কি না, আর কি হবে না হবে, এটা এখনো সময় আসেনি। সময় আসলে সেটা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েই প্রকাশ করব। এই উদ্যোগকে বিএনপি নেতারা স্বাগত জানালেও জামাতকে সঙ্গে নিয়ে ভোটে যাওয়া তাদেরও আশা। একসাথে ইলেকশন করেছি, একসাথে আন্দোলন করেছি, এখনও আমরা একসাথে আন্দোলনে আছি। এখন বাকি সময়টুকু আমরা অপেক্ষা করব যে যদি জামাত ইসলাম আমাদের সাথে তারা আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে হয়তো নির্বাচনের সময়ও একটা ব্যবস্থা থাকতে পারে। এখানে আমাদের ইঙ্গিত দেওয়া আছে, এখন নির্ভর করবে জামাত ইসলামের উপরে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি জামাত যে কোনো সময় নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে বলেও জানান দলগুলোর নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে রংপুরে এক পথসভায় তিনি এই দাবি জানান। বলেন, আবু সাইদের ঋণ শোধ করা সম্ভব নয়। অভিযোগ করেন, ছাত্র আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়ে মরদেহ লুকিয়ে ফেলা হয়। এ সময় চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে কয়টি বাঁক ছিল, এর মধ্যে সবচেয়ে বড় বাঁক রচিত হয়েছিল আবু সাইদের শাহাদতের মধ্য দিয়ে। একমাত্র বীর আমার জানা মতো দুনিয়ায় তার জাতিকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্য ডানা মেলে দিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১১ জন আর শিক্ষার্থীদের ওপর হামলায় ৭৩ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। ৮৪ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার কেন নয় তা জানাতে একটি নোটিশও দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন। আমরা এক ডাকে ৭৩ জনকে আমাদের নাফি সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে মারার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা তাদেরকে বহিষ্কার করেছি। সাংবাদিকরা যারা পাশে দাঁড়িয়েছিল তাদেরকে আহত করবার দায়ে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১১ জনকেও আমরা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিটুনের শিকার হয়ে মারা গেলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ শিমুল। গতরাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ভবনের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ে বন্ধু নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান শিমুল। এক পর্যায়ে তারা আড়ালে গেলে শিক্ষার্থীরা শিমুলকে ধাওয়া এবং মারধর করেন। আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা প্রথমে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বললেও পরে জেরার মুখে পিটুনির বিষয়টি স্বীকার করেছেন।
এখানকার আনইউজুয়াল যে কোনো ডেথ যে প্রোটোকলে দিতে হয় সেই প্রোটোকল অনুসরণ করে আমি তাকে মর্চুয়ারিতে পাঠিয়ে দিয়েছি আর কি। এভাবে কোনো ব্লান্ট ইনজুরি কিছু ছিল ঘাড়ের দিকে, বাট কোনো ধরনের বড় শার্প কোনো ইনজুরি ছিল না, ব্লিডিং ছিল না, এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না। এটুকুই। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই ঘটনায় কোনো মামলা বা কেউকে আটক করা হয়েছে কিনা এখন পর্যন্ত, পুলিশ কি জানিয়েছে? দেখুন, গতকালকে রাত্রের ঘটনায় অর্থাৎ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কোনো থানায় এখন পর্যন্ত কোনো পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়নি বা মামলা, এই বিষয়ে কোনো মামলাও হয়নি এখন পর্যন্ত। আমরা ঠিক অবস্থান করছি গতকাল রাতে যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে যে তুত বাগান রয়েছে, ঠিক ঘটনাটি যেখানে ঘটেছিল সেই স্পটে আমরা অবস্থান করছি এবং এখানে বিষয়টি নিয়ে পরস্পর দু ধরনের বক্তব্য রয়েছে। এক ধরনের বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর এখান থেকে যে বলা হচ্ছে সেটা হচ্ছে যে গতকাল রাতে যখন প্রক্টরের একটি টহল টিম এই দিক দিয়ে যাচ্ছিল তখন এই শিক্ষার্থী শিমুল এবং তার মেয়ে বন্ধু তারা কিন্তু এখান থেকে দ্রুত চলে যাওয়ার, বাইক যোগে দ্রুত যাওয়ার সময় তারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এরকম একটি বলা হচ্ছে। কিন্তু শিক্ষার্থী শিমুলের যে মেয়ে বন্ধু রয়েছিল তার যে বরাদ্দে মানে তিনি যেটি বলছেন যে তার ছেলে বন্ধুকে পেটানো হয়েছে এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে, এটি কিন্তু তার দাবি হচ্ছে। আর অপরদিকে যদি চিকিৎসকের কথা বলা থাকে, চিকিৎসক যেটি বলছিলেন যে সড়ক দুর্ঘটনার জনিত ঘটনায় তিনি মারা গেছেন এমনটি নয়, অর্থাৎ তার ইন্টারনাল ব্লিডিংয়ে তিনি মারা গেছেন। সড়ক দুর্ঘটনা ঘটলে হয়তো তার শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকতো অথবা তার শরীরে কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে প্রাথমিক শ্রোথাল রিপোর্ট সেখানে কিন্তু দেখা গেছে যে তার বাইরে শরীরে কোনো কাটা ছেঁড়া বা এই জাতীয় কোনো চিহ্ন কিন্তু তারা পাননি এবং তার কাঁধের পেছনে কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে এবং ঠিক মাথা এবং পেছনে ঘাড়ের এখানে কিন্তু একটি আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে কালো একটি দাগ রয়েছে, যার ফলে ধারণা করা হচ্ছে যে ঠিক শক্ত কোনো কিছু দিয়ে মাথার পেছনে তাকে আঘাত করা হয়েছে, যার ফলে তার ইন্টারনাল ব্লিডিংয়ে তার মৃত্যু হতে পারে। এটি কিন্তু প্রাথমিকভাবে যে কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন তিনি কিন্তু বলছিলেন এমনটি। এবং এখন পর্যন্ত পুলিশের কথা পুলিশ এখন পর্যন্ত যেটি বলছে যে তারা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা চূড়ান্তভাবে বলতে পারবেন না আসলে সে শিক্ষার্থী কিভাবে মারা গেছে বা ঘটনাটি কি ঘটেছিল। তবে পুলিশ গতকালকের পর থেকেই তারা মাঠে আছেন এবং তারা বলছিলেন যে বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। গত রাতে আগুনে পড়েছে কিশোরগঞ্জ ট্রাফিক পুলিশের অফিস। রাত ৩টার দিকে জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় ঘটে এই ঘটনা। খবর পেয়েই সেখানে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরে 3 ঘন্টার চেষ্টায় সকাল 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে সব নথিপত্র ও আসবাব। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন প্রায় 3 ঘন্টায় আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর ট্রাফিক অফিসের সাথে ছোট একটা ব্যারাক ছিল এবং ট্রাফিক অফিসের যত কাগজপত্র এবং ছিল সেগুলো পুড়ে গেছে। মোজাম্বিকে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের ক্ষতি হয়েছে আনুমানিক 300 কোটি টাকা। ক্ষতিপূরণের অনিশ্চয়তার পাশাপাশি দেশটিতে ব্যবসা বাণিজ্য নিয়ে সংকটে বাংলাদেশিরা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিপূরণ পেতে মোজাম্বিককে কূটনৈতিক প্রক্রিয়ায় অনুরোধ জানাতে হবে বাংলাদেশকে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও মনে করেন তারা। মোজাম্বিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় গত 24 অক্টোবর থেকে। নির্বাচনের ফল ঘোষণার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে মোজাম্বিকে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। মাপুটো, নামপুলা ও জাম্বিজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভকারীদের তাণ্ডবে 300-র বেশি বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। হামলা ও লুটপাট হয়েছে বাসাবাড়িতেও। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে 8 থেকে 10 হাজার বাংলাদেশির বসবাস, যার মধ্যে অন্তত 5 হাজার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, কোনো মাল বাইরে থেকে আসতেছে না,
বড় বড় ব্যবসায়ী সব ধ্বংস করে ফেলছে। 1-1.5 মাসের মধ্যে কিন্তু খাদ্য সংকট দেখা যাবে। তো কালোরা পাবে কোত্থেকে? তখন যদি খাদ্য না পায়, হয়তো আমাদের ঘরে ঘরে আক্রমণ করতে পারে, লুটপাট করতে পারে। এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলেন, ক্ষতিপূরণ আদায়ে মোজাম্বিককে মানবিক দৃষ্টিকোণ থেকে অনুরোধ জানাতে হবে। সরকারিভাবে কোনো সহায়তা করা থেকে আমাদের সরকারের পক্ষে হয়তো সেটা কঠিন হবে, কিন্তু মোজাম্বিক সরকারকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি মানবিক কারণে কোনো রকমভাবে অনুরোধ করা যায়, তবে সেটারও কিছুটা সময় লাগবে, যেহেতু অতি সম্প্রতি তাদের এই পরিবর্তন হয়েছে। মোজাম্বিকে বাংলাদেশের অনাবাসিক দূতাবাসের দায়িত্ব পালন করছে পর্তুগালে বাংলাদেশের দূতাবাস। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান, গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ। ক্ষতিপূরণের বিষয়টি তো আসলে ওই সেই দেশের সরকারের উপর নির্ভরশীল। তো আমরা সেটি মৌখিকভাবে জানিয়েছি, যেহেতু আমরা বলেছি যে আমাদের বাঙালিদের আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো ওখানে যাওয়ার পরে আমরা যখন ওনাদের সাথে আলোচনায় বসবো, তখন অবশ্যই আমরা এই ইস্যুটি তুলে ধরবো। মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 1:23 দিকে এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং শহরের 106 কিলোমিটার পূর্বে মিয়ানমারে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 126 কিলোমিটার গভীরে। এদিকে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে ভূকম্পন অনুভূত হওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা দেখছি যে পরপর দুটি ভূমিকম্প হয়ে গেল। অদূর ভবিষ্যতে এই ভূমিকম্প বড় কোনো ঝুঁকি আনবে কিনা, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের যারা আমাকে দেখছেন। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এবং আমরা যে ঢাকা শহরে বসবাস করছি এটি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, জোন 2-তে রয়েছে। এবং এই ভূমিকম্পের ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে, এটা আমাদেরকে এটি বার্তা দেয় যে ভবিষ্যতে বড় আকারের ভূমিকম্প হতে পারে। কারণ ইতিহাসে আমরা দেখেছি আমাদের এখানে 7.5 রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। বিশেষ করে 1869 থেকে 1930 সাল পর্যন্ত আমাদের 5টা মেজর বড় ভূমিকম্প হয়েছে, যাদের মাত্রা রিক্টার স্কেলে 7-এর উপরে ছিল। এরকম মাপের ভূমিকম্প আমাদের আবারও আসতে পারে, কারণ ভূতাত্ত্বিকরা গবেষণা করে দেখেছেন এবং অনেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অনেক নামকরা জার্নালে, যে এই ছোট ছোট ভূমিকম্পগুলো ইঙ্গিত দেয় যে আমাদের ভূপৃষ্ঠের নিচে যে টেকটনিক প্লেট গুলো রয়েছে, সেই টেকটনিক প্লেটের ক্রমাগত ঘর্ষণের ফলে প্রচুর শক্তি যখন সঞ্চিত হয়, তখন সেই শক্তিগুলো ধীরে ধীরে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে নির্গত হয় এবং অদূর ভবিষ্যতে বড় ভূমিকম্পের একটা ঝুঁকি যে আছে সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়। একটি বিষয় একটু জানতে চাই, এই দুর্যোগ মোকাবিলায় আমাদের কতটা সক্ষমতা রয়েছে, সামর্থ্য কতটুকু, আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে এক্ষেত্রে? আমরা নিকট অতীতে দেখেছি যে আপনাদের দর্শকদের নিশ্চয়ই মনে থাকার কথা যে 2013 সালে আমাদের রানা প্লাজা ধ্বংস হয়েছে এবং খুব অল্প সময়ে আমরা 1100 মানুষের প্রাণহানি হয়েছে। এটা থেকে আমাদের কি পরিমাণ সক্ষমতা আছে এটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আমরা মূলত এই সব দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটাকে 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম যে সহজ উপায় সেটি হলো দুর্যোগ হয়ে যাওয়ার পরে, যেটা আমরা তুরস্কে দেখেছি এবং নেপালে দেখেছি, হয়ে যাওয়ার পরে সেটাকে রিকভারি করা এবং সার্চ এন্ড রেস্কিউর মাধ্যমে মৃতদেহ বের করে নিয়ে আসা, দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে যাওয়ার চেষ্টা করা। এই যে রিকভারি স্টেজটা, এই রিকভারি স্টেজটা নির্ভর করে আপনার কি পরিমাণ রাষ্ট্রীয় সক্ষমতা আছে, সিভিল মিলিটারি কি পরিমাণ সক্ষমতা আছে এর উপরে, এবং জনবসতি কিরকম। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ অত্যন্ত জনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে
এবং বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু 20-এর মধ্যে ভূমিকম্প ঝুঁকির ক্ষেত্রে। এটা হওয়ার কারণে আমাদের সক্ষমতা একেবারে নাই বললেই চলে। তারপরেও আমাদের যতটুকু জিনিস করা প্রয়োজন এখন, যে ক্ষয়ক্ষতির যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ক্ষয়ক্ষতির মাত্রা কিভাবে কমিয়ে আনা যায়, সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে হবে এবং ডিজাস্টার রিস্ক রিডাকশন করতে হবে। তো এই যে দুর্যোগ হ্রাস করার যে উপায়, সেই উপায়গুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনার যে নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, যেগুলো হয়ে গেছে, এগুলো তো আপনার এক ধরনের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আমাদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেরও অনেক গবেষণা আছে, সেখানে দেখা গেছে মিরপুর, মোহাম্মদপুর, পল্লবী, রামপুরা, মতিঝিল এবং খিলগাঁওয়ের প্রচুর আপনার বিল্ডিং যেগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এখন নতুন যে বিল্ডিং গুলো হবে সেগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোডটাকে হলো স্ট্রিক্টলি মেনটেন করা, তারপরে মানুষকে সচেতন করা এই সমস্ত ব্যাপারে। আর হলো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, যেগুলোর ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে যেতে পারে, যেমন ধরেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ। আপনি চিন্তা করেন সারা বাংলাদেশ থেকে রুগী এখানে আসে। এখন ঢাকায় যদি কোনো একটা আপনার ভূমিকম্প হয়, তাহলে ঢাকা মেডিকেল কলেজে রুগীরা আসলে যেতেই পারবে না, কারণ সবগুলো রাস্তা ব্লক হয়ে যাবে। এবং ঢাকা মেডিকেল কলেজ ইটসেলফ যদি তার ঝুঁকি ঠিক মতো নিরসন করা না হয়, তাহলে এটিও কলাপস হয়ে যেতে পারে। তাহলে এই ধরনের বিল্ডিং কে রেট্রোফিটিং করা, সেগুলো বৈজ্ঞানিক উপায়ে করা সম্ভব, এবং সিভিল মিলিটারি কোঅর্ডিনেশনটা বাড়াতে হবে। অর্থাৎ আমাদের সিভিলিয়ান যারা আছে তাদের সাথে সামরিক বাহিনীর সদস্যদের, যাদের অনেক ইকুইপমেন্ট আছে, অনেক দক্ষতা আছে, তাদের সাথে একটা সমন্বয় সাধন করতে হবে। এই তিনটা জিনিস আসলে এই মুহূর্তে করার সুযোগ আমাদের রয়েছে। জি অবশ্যই। জনাব মোহাম্মদ আব্দুল কাদের, আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের কাজে আসবে। আপনার পরামর্শ এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল 6টায় উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, গত দুদিন ধরে আমরা দেখছি যে রাজধানীতে ঠান্ডা কিছুটা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানা গেছে? আবহাওয়া অফিসের যে ডেটাটা প্রস্তুত করে, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে যে তাপমাত্রার ডেটাটা প্রস্তুত করে, সেটা এখনো পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, রাজশাহীর বদরগাছিতে আজকে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা এখন পর্যন্ত সর্বনিম্ন বলেই তারা জানাচ্ছে। অর্থাৎ আজকের দিনে এটা সর্বনিম্ন বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে এটি 10:30 নাগাদ আসলে তারা পুরো যে ফাইনাল রিপোর্ট আছে সেই রিপোর্টটি দিতে পারবে। এছাড়া যদি আমরা একটু বলি যে আমরা গত 2-3 দিন ধরেই দেখছি যে পুরো দেশেই কিন্তু শীতের যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঘ মাসের যেরকম শীত, সেই শীতের যে অনুভূতি হওয়াটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা গতকালকে যদি বলি, গতকালকে ভোরবেলা থেকেই কিন্তু মোটামুটি শীতের যে আমেজ সেটা রাজধানীতে বেশ জেঁকে বসেছে, এবং ঢাকার তাপমাত্রাও 16-17 ডিগ্রিতেও কিন্তু নেমেছে, এরকমটা আমরা দেখেছি। এবং আজকেও সকালে যদি হিসাবটা আমরা দেখি, আজকে সকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার তাপমাত্রা প্রায় 16-17 ডিগ্রির নিচেও নামার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ শীতের যে আমেজ বা শীত জেঁকে বসার যে বিষয়টি, সেটি কিন্তু পরিপূর্ণভাবে হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই যে অবস্থান শীতের যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ যেটা চলছে, সেটা অন্তত আরো 2-3 দিন চলতে পারে বলে কিন্তু তার ধারণা দিচ্ছে। এবং এই মৃদু শৈত্যপ্রবাহ শেষ হওয়ার পরে তাপমাত্রা আবার বাড়বে, এবং এরপরে আসলে শৈত্যপ্রবাহ বা শীতের যে আমেজ সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। তারা বলছেন যে এই চলতি মৌসুমের সর্বশেষ শৈত্যপ্রবাহ হতে পারে এটি। বনি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আমরা রাজধানীর খবর শুনছিলাম, পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত, আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন। জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ে আমরা দেখি যে বরাবরই দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। এবারও আমরা তাই দেখছি। এই চলতি শীত মৌসুমের অধিকাংশ দিনেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু এটি ছিল
12 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 2 ডিগ্রি কমে গিয়েছে। আমরা আসলে জানি যে চলতি শীত মৌসুমে কিন্তু পঞ্চগড়েই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। সেটি ছিল মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। এরপরে আমরা দেখেছি যে দফায় দফায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে হলেই কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 মাঝারি এবং 4 থেকে 6-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ। সেই হিসেবে কিন্তু পঞ্চগড়ে আসলে শৈত্যপ্রবাহ নেই, কিন্তু কনকনে হাড় কাঁপানোর শীত রয়েছে। এই শীতে আসলে আমরা দেখছি যে সাধারণ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। ঢাকা এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এমবিবিএস ভর্তির প্রতিযোগিতায় পুরুষদের পেছনে ফেলছেন নারীরা। এখন মেডিকেল শিক্ষার্থীর প্রায় 2/3 তারা। এই ধারা চলতে থাকলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে স্বাস্থ্য খাত। পরিস্থিতির সাপেক্ষে সমতা ফেরাতে পুরুষ শিক্ষার্থীদের জন্য কোটার মতো সুবিধার প্রয়োজন হতে পারে বলেও শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000-এর বেশি পরীক্ষার্থী। পাশ 60,095 আর এতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থী বেশি 15,777 জন। প্রশ্ন ছিল, কি এর কারণ? মেডিকেল প্রফেশনটা মেয়েদের কাছে একটু সেফ প্রফেশন। ভালো ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। ছেলেরা হয়তো অনেকে চায় একটু আর্লি এস্টাবলিশমেন্টের জন্য, তাই তারা এমবিবিএস এর পরিবর্তে ভার্সিটি, ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং কিংবা অ্যাব্রোডে চলে যায়। মেয়েদের ফিউচারের ক্ষেত্রে ফ্যামিলিকে সময় দিয়ে পাশাপাশি ক্যারিয়ার করার যে ব্যাপারটা, ডক্টর ক্যারিয়ারে এই অপশনটা অনেকটা বেশি। নারীদের এই এগিয়ে যাওয়ার চিত্র নতুন নয়। 3 দশক ধরেই চলছে এই ধারা। 2017 সালে সমতা থাকলেও 7 বছরে 13% কমেছে পুরুষ শিক্ষার্থী। এভাবে চলতে থাকলে 10 বছর পর পুরুষের সংখ্যা নামবে 20%-এর নিচে। অথচ একসময় নারীকে আগ্রহী করতে দেয়া হয়েছিল কোটা সুবিধাও। সার্বিকভাবে বিবেচনা করে যদি এটা ভবিষ্যতে দৃশ্যমান হয় যে পুরুষ চিকিৎসকের সংখ্যা বাড়াতে হবে নারী চিকিৎসকের তুলনায় বা অনুপাতে, তাহলে সেক্ষেত্রে হয়তো কোটার একটা বিকল্প আমাদেরকে বেছে নিতে হবে। নিঃসন্দেহে একটা ভালো লক্ষণ যে নারীরা লেখাপড়ায়, চাকরিতে বা নারীর ক্ষমতায়নে এটা একটা বড় উন্নতির রেখা। বাট ভবিষ্যতে কোনো পরিবর্তন বা কোনো পুরুষদের জন্য বিকল্প চিন্তা করা লাগবে কিনা সেটাও চিন্তা করতে হয়। নারী চিকিৎসকদের বড় অংশই পড়েন ধাত্রীবিদ্যায়। এরপর আছে চক্ষু ও মেডিসিন। নারী পুরুষ অসমতা বাড়তে থাকলে অর্থোপেডিক্স, নিউরোলজি ও জেনারেল সার্জারির মতো বিষয়ে দেখা দিতে পারে সংকট। এটাতে যেটা হবে, অসম একটা স্বাস্থ্য ব্যবস্থাপনা তৈরি হবে আগামী দিনে যখন তারা ডাক্তার হয়ে বের হবে। কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে ছেলেদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে মেয়েদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য আমরা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থাকে সবসময় সমতার ভিত্তিতে দেখতে চাই। এমবিবিএস ভর্তিতে এগিয়ে গেলেও পাশ করার পর চিকিৎসা পেশায় আসছেন না এই নারীদের অনেকে। চিকিৎসক সংকট কাটাতে এর পেছনে থাকা কারণগুলো শনাক্ত করতে হবে শিগগিরই। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারগুলোয় সব ধরনের চালের দাম বাড়তি। এছাড়া সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি বলছেন বিক্রেতারা। তবে কিছুটা কমেছে আলু, সবজি সহ ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে শুরুতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? চালের দামের কি অবস্থা বাজারগুলোতে? সঞ্চারী, ঠিক এই মুহূর্তে আমি রাজধানীর কারওয়ান বাজারে আছি। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি শুরুতেই এই চালের বাজারের চিত্রটা একটু দেখাই। আপনি দেখছেন এই কারওয়ান বাজারে যে চালের বাজার বা যে চালের মোকাম বা আড়ত যাই বলেন না কেন, প্রতিটা দোকানেই চালের বস্তায় ভরপুর। অর্থাৎ তাদের যে সক্ষমতা একটি দোকানে যে পরিমাণ চাল রাখা যায় মজুত করে, তার শতভাগ কিন্তু পরিপূর্ণ। অর্থাৎ এক কথা যদি বলা হয় খালি চোখে, বাজারে শুধু কারওয়ান বাজার না, রাজধানীর সব বাজারে চালের কোনো সংকট নাই। কিন্তু বিপত্তি বাড়ছে আপনার চড়া দামের জন্য। যারা ক্রেতা আসছেন তারা যেটা বলছেন যে চাল তারা চাহিদা মাফিক 5 কেজি, 10 কেজি, 50 কেজি, 100 কেজি কিনতে পারছেন, কিন্তু তাদের যে বাজেট, তাদের যে সক্ষমতা, তার তুলনায় বেশি দাম গুনতে হচ্ছে। সেক্ষেত্রে তারা অন্যান্য যে পণ্যগুলোর দাম যেহেতু কম,
যেসব পণ্যের দাম কম সেগুলো কিনতেও কিন্তু তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আমি যদি বলা হয় সবজির বাজার কিন্তু নাগালের মধ্যে চলে আসছে। ডিম 130 টাকা ডজন, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। কিন্তু ভোক্তাদের অভিযোগ যে অন্যান্য পণ্যের দাম কিছুটা কম থাকলে, বিশেষ করে সবজি, ডিম, মুরগি, সেক্ষেত্রেও কিন্তু ওই সস্তা পণ্যটা কিনতে হলেও তাদের কিন্তু দুইবার ভাবতে হচ্ছে, কারণ যে প্রধান খাদ্য সেই চালের দাম কিন্তু চড়া। আমরা যদি বলা হয় সরকারি সংস্থা টিসিবি যদি হিসাব করে বলা হয় গত এক মাসে চালের দাম সরু, মাঝারি, মোটা মান ভেদে দাম বেড়েছে প্রায় 12% পর্যন্ত, 6 থেকে 12% পর্যন্ত। এবং যদি সরু চাল, যেটা মিনিকেট নামে পরিচিত, এবং নাজিরশাইল, এই দুটি চালই সরু এবং মানুষের কাছে বেশি জনপ্রিয়, সেই দুটি চাল কিন্তু 80 টাকার উপরে কিনতে হচ্ছে। আর সব থেকে কম দামের যে মোটা চাল গুটি সোনা নামে পরিচিত, সেটাও কিন্তু 58 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু এক মাস আগেও কিন্তু 55 টাকায় পাওয়া যেত। অর্থাৎ মোটা চালের দামও কিন্তু কেজিতে 5-6 টাকা বৃদ্ধি পেয়েছে, সরু চালের দামও কিন্তু 5 থেকে 7 টাকা বৃদ্ধি পেয়েছে। কেন দামটা বাড়তি? তাদের কথা হচ্ছে বড় বড় গ্রুপ অফ কোম্পানি এই ভোগ্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ করছে, তারা চালের বাজারেও কিন্তু তাদের সিন্ডিকেটের আওতায় চলে আসছে, যেটা এখন মিলারদের হাতেও নাই, ব্যবসায়ীদের, আড়তদার হাতেও নাই, এমনটাই অভিযোগ। আর গত 2 দিন আগে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিমা মজুমদার সভাপতিতে মিটিং হয়েছিল, সেখানে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেছিলেন যে চালের প্রচুর আমদানি হচ্ছে, বাজার নিয়ন্ত্রণের জন্য 10 লাখ মেট্রিক টন মতো চাল, গম আমদানি হবে, এর মধ্যে চাল হচ্ছে 8 লাখ। সেই চালটা কিছুটা আসতে শুরু করেছে, আসলে বাজার নিয়ন্ত্রণে হবে। এবং আরেকটি বিষয় ভোক্তাদের জন্য, যে টিসিবি যে খোলা ট্রাকে চাল বিক্রি করতো, সেটাও কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহ করার কারণে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ চাল নিয়ে পুরোটা একটা চালবাজি চলছে এবং মানুষ কিন্তু একটা অস্বস্তির মধ্যে রয়েছে। এর পাশাপাশি যদি অন্যান্য পণ্যের দামের বিষয়ে যদি বলা হয়, সয়াবিন তেলের খোলা এবং বোতল, পুরো তেলটাই কিন্তু আসলে আপনার বাজারে সংকট রয়েছে। এখানে যারা বিক্রেতা তারা যেটা বলছে আছে নতুনভাবে দাম বৃদ্ধির একটা পায়তারা করছে বিপণনকারী প্রতিষ্ঠান, সেই জন্য ইচ্ছাকৃতভাবে সর্বসংকট করছে, যেটা কিন্তু গত বছরই, গত কয়েক মাস আগেই কিন্তু 8 টাকা লিটারে বাড়ানো হয়েছিল, আবারও দাম বৃদ্ধির প্রবণতা করা হচ্ছে। যদি এক কথা বলা, চালের বাজারে কোনো স্বস্তি মিলছে না, সয়াবিন তেলের বাজারেও কিন্তু সংকট রয়েছে, এর পাশাপাশি সবজি, মুরগি এবং ডিমের দামের স্বস্তি মিলছে। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। শাহিদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা রাজধানীর বাজার পরিস্থিতির তথ্য জানছিলাম। সিলেটে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? চালের দাম কি একইভাবে সিলেটেও বাড়তি দেখছেন? দেখুন, আসলে শীত বাড়ার সাথে সাথে সিলেটে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর আমদানি কিন্তু বেশ ভালোই বেড়েছে। সিলেটের যে বেশ কয়েকটি বাজার আমরা ঘুরে দেখেছি, যে সবগুলো সবজি বাজারেই কিন্তু আসলে সবজির যে সবজি সরবরাহটা সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। এবং যারা বিক্রেতা রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে এই মুহূর্তে কিন্তু শীতকালীন সবজির যে আমদানি সেটি কিন্তু আসলে বেড়ে যাওয়ার কারণে সবজির দাম অনেকটাই নাগালের মধ্যে রয়েছে। তবে যে বিষয়টি আপনি জিজ্ঞেস করেছেন যে চালের দামের অবস্থাটা কি, রাজধানীর মতো সিলেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সবজির দামে ক্রেতাদের একটু স্বস্তি থাকলেও চালের দামে কিন্তু আসলে কোনো ধরনের স্বস্তি এখন পর্যন্ত নেই। এবং মোটা চাল কিন্তু সিলেটেও প্রায় 58 থেকে অনেক বিভিন্ন দোকান ভেদে 60 টাকা দরে কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে চালগুলো বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন ঢাকা ও সিলেট থেকে আমাদের সহকর্মীরা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া 16,000 কোটি টাকা। এখনই কয়েক হাজার কোটি টাকা শোধ না হলে আগামী গ্রীষ্মে লোডশেডিং তীব্র হবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। তাদের দাবি, বকেয়ার কারণে অনেক কেন্দ্রের মূলধন ঋণাত্মক হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানোর যুক্তিও তুলে ধরেন তারা। গরমকাল শুরু হতে খুব বেশি দেরি নেই। সে মৌসুমে বিদ্যুতের চাহিদা হতে পারে 16,000 থেকে 18,232 মেগাওয়াট পর্যন্ত। গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে মিলতে পারে সর্বোচ্চ 6,400, কয়লা থেকে 5,500 মেগাওয়াট। আমদানি হতে পারে 2,100, আর ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র থেকে চাহিদা থাকবে সর্বোচ্চ 4,000 মেগাওয়াট।
বেসরকারি কেন্দ্রগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৬ মাসের বিল বকেয়া। এতে জ্বালানির আমদানি নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। শঙ্কা তৈরি হয়েছে উৎপাদন নিয়ে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কৃষিখাতের সেচে। প্রাইভেট সেক্টরে এই মুহূর্তে টোটাল বকেয়ার পরিমাণ হচ্ছে গিয়ে ১৬,০০০ কোটি টাকা। আমাদের এইচএফও কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্রদের বকেয়া হবে ১০,০০০ কোটি টাকার কাছাকাছি। আর ইমিডিয়েটলি পেয়েবল যেগুলো হয়ে আছে সেগুলোর পরিমাণ হবে ৮,০০০ থেকে ৯,০০০ কোটি টাকার কাছাকাছি। আমরা রাষ্ট্রের কাছে বলেছি যে আমাদেরকে মিনিমাম ৩,০০০ কোটি টাকা দেন। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের দাবি, গত ২ বছরে টাকার অবমূল্যায়ন ও ঋণের বাড়তি সুদে ৮,৫০০ কোটি টাকার বেশি লোকসান গুনেছে কেন্দ্রগুলো। চেয়ারম্যান বিপিডিবিকে যখন বললাম যে পাওয়ারগুলো এগুলো, উনি খুব ব্ল্যান্ডলি বললেন যে কোনো এগুলো ডেটা দেখে লাভ নয়, আমরা তো দাম বাড়াতে পারবো না, তারপরে টাকা যখন দিব। আমি স্যার দেখেন, বেগার ক্যানট বি চুজার। আপনি নিজেকে দিন দিন ফকির করে ফেলছেন, আবার আপনি এই জিনিসগুলো অ্যাডজাস্ট করবেন না, সমন্বয় করবেন না, এটা হতে পারে না। বেসরকারি খাতের কোনো উদ্যোক্তা আওয়ামী লীগ আমলে বিদ্যুতের দাম ও ক্যাপাসিটি চার্জে বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন বক্তারা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে চলছে বন ও বুনো পাখি চেনার কার্যক্রম। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, জানবো তার কাছ থেকে। অনির্বাণ, সেখানে কার্যক্রমের কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, ঠিক ৯:১৯টার দিকে শুরু হয়েছে এই বার্ড রেস, যেটাকে বলা হয়। এটা প্রথমবারের মতো এটা বাংলাদেশে হচ্ছে। এটি মূলত উদ্দেশ্যই হচ্ছে শহর অঞ্চলে যে অবশিষ্ট গাছ এবং জলাভূমি রয়েছে তার আশেপাশে যে গাছগুলো রয়েছে এবং সেই সাথে পাখি যারা রয়েছে সেইগুলোর সাথে নতুন প্রজন্ম এবং সব বয়সীদেরকে পরিচয় করিয়ে দেওয়া। তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে আছি। কিছুক্ষণ আগে এখানে কয়েকটি দলে ভাগ হয়ে মূলত গাছ চেনা এবং পাশাপাশি পাখি, গাছের সাথে যে পাখির যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্যই মূলত এই আয়োজনটা হচ্ছে। আমরা যেটা আপনাকে এখন যদি দেখাতে পারি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এখানে অসংখ্য পাখির একটি ঝাঁক ছিল। সে ঝাঁক বেনে বউ, আমাদের খুব পরিচিত বেনে বউ, তারপরে শঙ্খচিল, তারপরে সাত ভাই যে পাখিগুলো রয়েছে, পাশাপাশি ঘড়িয়াল, আমাদের এই বোটানিক্যাল গার্ডেনে যে পাখিগুলো থাকে সচরাচর, সেই পাখিগুলো এখানে আছে এবং সেই পাখির সাথে শহরের নাগরিক যে জীবন রয়েছে সেই জীবনের সম্পর্কগুলোকে একটু করে দেওয়া, পরিচয় করে দেওয়া মূল উদ্দেশ্যটাই এটি। এবং আমরা সেটা দেখেছি যে পুরো ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে এসে তারা এই বোটানিক্যাল গার্ডেনে তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং ঘুরে পাখি দেখে নোটগুলো নিচ্ছেন, কত প্রজাতির পাখি এবং কয়টি পাখি তারা দেখছেন। এবং এই আয়োজনের পর তাদেরকে পুরস্কার ঘোষণা করা হবে। এবং এই সাধারণত আমরা আয়োজকের সাথে কথা বলে যেটা জেনেছি যে পুরো নগর জুড়ে যে নগর উন্নয়ন ঘটছে, সেই নগর উন্নয়নের সাথে বৈরী একটি সম্পর্ক তৈরি হচ্ছে প্রকৃতি সংরক্ষণের। তো সেই জায়গা থেকে যেন এটি আর সামনের দিনগুলোতে যেন না ঘটে এবং অবশিষ্ট যে জঙ্গল এবং অবশিষ্ট যে প্রকৃতির পরিবেশ রয়েছে সেই পরিবেশগুলো যেন অটুট থেকে তারপরে উন্নয়নের কার্যক্রমগুলো যেন চলে। তো মূলত এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই বিষয়গুলোই এখানে মূলত তুলে ধরা হচ্ছে এবং সবাইকে এই বার্তাগুলোই দেওয়া হচ্ছে। এখানে অনেক, আমাদের ঢাকা শহরে একটা সময় আমরা জানি যে বেশিরভাগ এলাকাতেই সবুজায়ন ছিল এবং নানান রকমের পাখপাখালির আয়োজন ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখন অনেকখানি কি নাই হয়ে গেছে। তো সেখানে সেই জায়গাগুলো আবার পুনরুদ্ধার করা যায় কিভাবে, এবং পাশাপাশি নাগরিক অধিকারের পাশাপাশি এই নগরে যে মানুষের থাকারও অধিকার রয়েছে, ঠিক পাশাপাশি যেন প্রকৃতি এবং পরিবেশেরও যেন ঠিক অটুটভাবে থাকে, সেই ব্যবস্থাটা যেন করা হয়, সেই দাবিগুলো এখানে বারবার করা হচ্ছে। এবং আমরা এখানে যেটা দেখেছি যে আপনি এখানে দেখতে পাবেন যে আয়োজক যারা রয়েছেন, এবং এখানে সাত ভাই পাখি নামের একটি পাখি আমরা দেখতে পাচ্ছি, খুব কাছাকাছি আমরা দেখতে পাবো। একটু জুম।
যদি একটু জুম করে আমরা দেখি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এই যে 7 ভাই পাখি, এই পাখিগুলো আমাদের নগরেই সবসময় একটা সময় আমাদের বাড়ির আশেপাশে থাকতো, কিন্তু সেগুলো এখন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে এবং নগর থেকে প্রকৃতির যে দূরত্ব, সেই দূরত্বটা যেন খুব দ্রুত খুব কাছাকাছি নিয়ে আসা যায় এবং মানুষের সাথে প্রকৃতি যেন বেঁচে থাকে তার সেই ব্যবস্থা এবং সেই ব্যবস্থাপনার ভেতরে যেন সমস্ত কিছু করা হয়, সেই বার্তাটাই দেওয়া হচ্ছে এই আয়োজন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। এ ছিল সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।